আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশের চারপাশের যে অস্থিরতা, পেট্রোল পাম্পগুলোতে মানুষের যে দীর্ঘ লাইন, আর সামনে ধেয়ে আসা গ্রীষ্মের যে ভয়াবহ লোডশেডিং এর পূর্বাভাস, এসব নিয়ে তো আমরা সবাই, আমি মনে করি, কম বেশি চিন্তিত। প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তখনই আমরা শুনছি নতুন নতুন সংকটের খবর। কিন্তু আপনারা কি কখনো একটু গভীরভাবে আসলে ভেবে দেখেছেন চারপাশের এই হাঁসফাঁস অবস্থা, এই যে একটা ঘোর অমানিসা, এর ভেতরে আসলে রাজনৈতিকভাবে সব থেকে বেশি লাভবান হচ্ছে কারা? দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজনীতির মাঠ এখন হয়তো নতুন সরকারের বা নতুন জোটের অনুকূলে। কিন্তু একটু যদি তুলিয়ে দেখেন তাহলে দেখবেন, এবং একটু বিশ্লেষণ করলে আপনি অবাক হয়ে যাবেন যে এই পুরো পরিস্থিতিটা দিনের শেষে সব থেকে বেশি সুবিধা করে দিচ্ছে কিন্তু সেই পতিত আওয়ামী লীগকেই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে। চলুন আজকে সাংবাদিক এবং একজন রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে এই বিষয়গুলো একটু চুলচেরা ভাবে পর্যবেক্ষণ করে জানার চেষ্টা করি। আপনারা খেয়াল করলে দেখবেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে একটা হাহাকার চলছে। যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে, কিন্তু তারপরও সাপ্লাই চেইনটা কোনোভাবেই কিন্তু ঠিক রাখা যাচ্ছে না। মানুষ একটা অজানা আতঙ্কে ভুগছে। যার হয়তো 1 লিটার তেল দরকার, সে কিন্তু ড্রাম ভরে তেল নিয়ে মজুত করছে। ফলে সরকারি ডিপো থেকে যে পরিমাণ তেল 24 ঘন্টার জন্য সরবরাহ করা হচ্ছে, সেটা মাত্র 3 ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে। অথচ মজার ব্যাপার হলো, আমাদের দেশের গণপরিবহনগুলো মূলত চলে ডিজেলে, আর বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে এলএনজি বা ফার্নেস অয়েলে। পেট্রোল এবং অকটেন হলো আমাদের দেশীয় গ্যাস উত্তোলনের বাই প্রোডাক্ট। অর্থাৎ পেট্রোলে আমরা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, আর অকটেন তো আমাদের উদ্ধৃত থাকার কথা। তাহলে সংকটটা কেন হচ্ছে? এই কেনর উত্তর খুঁজতে গেলেই কিন্তু বর্তমান সরকারের চরম প্রশাসনিক অদক্ষতা এবং অনভিজ্ঞতার বিষয়টি দিনের আলোর মতো, আমি মনে করি, পরিষ্কার হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই সাধারণ মানুষ অবচেতনভাবেই কিন্তু আওয়ামী লীগ আমলের সাথে বর্তমান অবস্থার একটা তুলনা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছিল। তখনও কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা লেগেছিল। সেই ধাক্কাটা আওয়ামী লীগ সরকার কিন্তু ফেস করেছে। কিন্তু তারা কূটনীতি এবং আমদানির ক্ষেত্রে এমন একটা ব্যালেন্স, কিংবা বলা চলে ভারসাম্য ধরে রেখেছিল সেই সময়, যার ফলে মানুষের মধ্যে অন্তত এই ধরনের প্যানিক বা আতঙ্ক তৈরি হয়নি যে কালকে বোধহয় রাস্তায় গাড়ি কোনোভাবে বের করা যাবে না। তারা মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতারের সাথে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির পাশাপাশি সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকেও দক্ষতার সাথে জ্বালানি সংগ্রহ করেছে। হ্যাঁ, তাদের আমলে সিন্ডিকেট ছিল, হয়তো কিছু গোষ্ঠীর একচেটিয়া ব্যবসাও ছিল, কিন্তু সরবরাহটা তো আসলে নিরবিচ্ছিন্ন ছিল, সিস্টেমটা রান করছিল। কিন্তু এখন আসলে কি হচ্ছে? বর্তমান সরকার পুরোটাই নবীন। এখানে কারা আমদানিকারক, কারা রপ্তানিকারক, ভেতরের মেকানিজম বা সাপ্লাই চেইনের যে একটা জটিল ইকোসিস্টেম, সেটা তারা বুঝতেই পারছে না। ফলে মানুষের মনে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটাই এই কৃত্রিম অভাবটাকে আরো, আমি মনে করি, প্রকট করে তুলেছে। বিশ্বের দিকে যদি তাকান, দেখবেন ফিলিপাইন কিন্তু ইতিমধ্যে জ্বালানির সংকট নিয়ে জরুরি অবস্থা জারি করেছে। ইউরোপের দেশগুলোতে তেলের রেশনিং শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা আর ইরানের মধ্যকার উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু চরম অস্থিতিশীল। ডলারের দাম বাড়ছে, স্বর্ণের দাম নামছে।
এমন একটা টালমাটাল বৈষয়িক পরিস্থিতিতে আমি মনে করি যে কোনো দেশের সরকারের দরকার একটা স্বাধীন এবং দূরদর্শী পররাষ্ট্রনীতি। কিন্তু আমাদের বর্তমান অবস্থাটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিনীদের সাথে এমন কিছু গোপন চুক্তি করে গেছে বলে শোনা যাচ্ছে, যার ফলে চাইলেও আমরা এখন রাশিয়া থেকে কম দামে কোনোভাবেই জ্বালানি কিনতে পারছি না। আমেরিকা সেই অনুমতিও দিচ্ছে না। এই যে পরাশক্তির কাছে একচেটিয়া আত্মসমর্পণ, এর ফলে কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষকে দিন শেষে চরম মূল্য দিতে হচ্ছে। এই অর্থ বছরে সরকারকে জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত প্রায় $4.6 বিলিয়ন, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 55,000 কোটি টাকা, সেটা বেশি গুনতে হবে। আমাদের এমনিতেই ডলারের রিজার্ভ তলানিতে, তার উপর এই বিশাল টাকার যোগান আসলে আসবে কোথা থেকে? এটা কিন্তু একটা বড় দুশ্চিন্তার বিষয়। আর এই যোগান না এলে সামনে যে এপ্রিল মে মাসের প্রচন্ড দাবদাহ আসবে, তখন কিন্তু বিদ্যুতের পরিস্থিতি আমি মনে করি ভয়াবহ আকার ধারণ করবে। এখনই গ্রামগঞ্জে বিদ্যুৎ থাকছে না, শহরেও কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরকারের যে চুক্তি, সেই অনুযায়ী সরকার যদি তাদের সময় মতো কোনোভাবে জ্বালানি সরবরাহ করতে না পারে, তাহলে কেন্দ্র চলুক কিংবা না চলুক, সরবরাহকে কিন্তু বিশাল অঙ্কের ক্যাপাসিটি চার্জ গুনেই যেতে হবে। আওয়ামী লীগ সরকার যখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিল, তখন হয়তো ক্যাপাসিটি চার্জ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ অন্ততপক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছে এবং শিল্প কারখানাগুলো চলেছে। আর এখন বিদ্যুৎও নেই, আবার সেই ক্যাপাসিটি চার্জের বোঝাও কিন্তু টানতে হচ্ছে। যখন প্রচন্ড গরমে মানুষ ঘন্টার পর ঘন্টা অন্ধকারে বসে ঘামবে, তখন কিন্তু তাদের মনে এই কথাটাই আবারও বারবার আসবে, আগে তো অন্তত বিদ্যুৎটা ছিল। এই যে মানুষের সাইকোলজিক্যাল শিফট, এটাই কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগের জন্য আমি মনে করি সব থেকে বড় একটি পজিটিভ পয়েন্ট হিসাবে বর্তমান সময়ে কাজ করছে, কিংবা কিছুদিন পর আরো বেশি কাজ করবে। এবং এই জায়গা থেকে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হবে, অথবা বলা যায় কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তারা ব্যাপকভাবে উপকৃত হবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল রাজনৈতিক খেলাটা কিন্তু চলছে অন্য জায়গায়। দেখুন, শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন এলেন, মানুষ খুব খুশি হয়েছিল। এরপর যখন তারেক রহমানের হাতে ক্ষমতা এলো, মানুষ আরো বেশি উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু এই উচ্ছ্বাস যে বেশি দিন টিকবে না, সেটা কিন্তু এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ একটা দেশের অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তা যখন খাদের কিনারায় চলে যায়, তখন কোনো আবেগই আমি মনে করি আর কাজ করে না। এই চরম সংকট থেকে বাঁচতে আইএমএফ এর লোন পেতে কিংবা বিকল্প পথে তেল জোগাড় করতে সরকার এখন মরিয়া হয়ে কিন্তু ভারতের দিকে ঝুঁকছে। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বর্তমান সরকারকে কিন্তু চরম মূল্য দিতে হচ্ছে। আর সেই মূল্যের সবচেয়ে বড় অংশটা হলো আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের রাজনীতিতে অথবা দেশে ফেরা এবং পুনর্বাসন। দর্শক, আপনারা যদি সাম্প্রতিক কিছু ঘটনার দিকে একটু চোখ রাখেন, দেখবেন খুব দ্রুত এবং নীরবে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। ভারতের ক্রমাগত চাপের কারণে বা তাদের আনুকূল্য পাওয়ার আশায় সরকার এখন আওয়ামী লীগ এবং তাদের মিত্র নেতাদের একের পর এক জামিন দিয়ে দিচ্ছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এমনকি সেই আলোচিত বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক কিংবা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মতো মানুষজনও কিন্তু জামিন পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার বিরুদ্ধে যে অসংখ্য মামলা হয়েছিল, সেগুলোতেও তো তথ্য প্রমাণের অভাব দেখিয়ে তাকে রেহাই দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে এসব? কারণ এই মুহূর্তে সরকারের কাছে ওই নেতাদের জেলে আটকে রাখার চেয়ে দেশে পেট্রোল আর ডিজেল আনাটা
অনেক বেশি জরুরি। বর্তমান সময়ে তারা বুঝতে পারছে যে ভারতের সাহায্য ছাড়া এই জ্বালানির সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে বের হওয়ার আর কোনো ধরনের পথ খোলা নেই বা উপায় নেই। আর ভারতও ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে তাদের পুরনো মিত্র আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফেরার প্রশস্ত একটি রাস্তা করে দিচ্ছে। সুতরাং আপনি যদি পুরো ক্যানভাসটার দিকে একটু ভালো করে তাকান, তাহলে দেখবেন আওয়ামী লীগ কিন্তু মাঠে কোনো ধরনের আন্দোলন করছে না, তাদের কোনো বড় কর্মসূচিও নেই, কিন্তু বৈষয়িক রাজনীতির মারপ্যাচ, বর্তমান সরকারের অনভিজ্ঞতা, আমেরিকার সাথে ভুল শর্তে জড়ানো এবং সর্বোপরি দেশের ভেতরের এই চরম জ্বালানি এবং অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে সরকার নিজেই কিন্তু বাধ্য হয়ে আওয়ামী লীগের জন্য একটা সেফ ইন এবং কামব্যাকের রাস্তা তৈরি করে দিচ্ছে। জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে, মানুষ অতীতের স্থিতিশীলতার কথা বারবার মনে করছে, আর এই পুরো ডামাডোলের সুযোগ নিয়ে পর্দার আড়ালে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনি এবং রাজনৈতিকভাবে মুক্ত হয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় সুযোগ। দেখুন, একজন রাজনৈতিক বিশ্লেষক কিংবা পর্যবেক্ষক হিসাবে আমি তাই বলবো, এই হাজারো সমস্যা আর দেশি বিদেশি সংকটে সরকার বা সাধারণ মানুষের হয়তো না বিশ্বাস উঠছে, কিন্তু এই ঘোলা জলেই সব থেকে বড় আর রূপালী মাছটা স্বীকার করে নিচ্ছে পতিত আওয়ামী লীগই। রাজনীতি বড় অদ্ভুত, তাই না? কখন যে পাশা উল্টে যায় আর কে যে কার ভুলের কারণে লাভবান হয় সেটা আসলে আগে থেকে বলা অনেকটাই মুশকিল। তবে আপাতত এতটুকু নিশ্চিত করে বলা যায়, সামনের দিনগুলোতে এই সংকটের মাত্রা যত বাড়বে, রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের পুনরুত্থানের পথটা কিন্তু ঠিক ততটাই প্রশস্ত হবে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আওয়ামী লীগ বর্তমান সময়ে একদম নীরব ভূমিকা পালন করছে এবং তাদের রাজনৈতিক যে কর্মসূচি কিংবা যে ধরনের আশা ছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের, কিংবা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের কাছ থেকে শুনেছি যে আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বিশেষ করে তাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাজনীতির মাঠে ফেরার জন্য আন্দোলনে নামবে। কিন্তু এখন পর্যন্ত নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের আন্দোলনের ডাক দেয়নি, কোনো ধরনের আন্দোলন করার চেষ্টাও করেনি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা বিচ্ছিন্ন কর্মসূচি ঘটেছে, যেগুলো আসলে একটি রাজনৈতিক দলের চেইন অফ কমান্ড ছাড়াই কিন্তু ঘটে থাকে। এগুলো অতীতেও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগ যতটা উত্তেজিত ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু উত্তেজিত ছিলেন, বর্তমান সময়ে কিন্তু সেই উত্তেজনা কোনোভাবেই দেখা যাচ্ছে না। আবার আরেকটা বিষয় খেয়াল করুন, সেটি হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের শেখ হাসিনাকে থেকে শুরু করে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের কাছ থেকেও কিন্তু অস্থিতিশীলতা কিংবা উত্তেজিত কোনো বক্তব্য বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এতটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কোনোভাবেই বিরক্ত করবে না, বরঞ্চ তারা তাদেরকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দিবে। এর কারণ একটি, সেটি হচ্ছে দেশের মানুষ যেন আওয়ামী লীগের আমল এবং বর্তমান সরকার এবং মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার গেল সেই সরকারের সাথে আওয়ামী লীগ আমলের তুলনা করতে পারে এবং এই তুলনা করার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সুবর্ণ পথ বা প্রশস্ততা দেখা দিবে। এটি আওয়ামী লীগের লোকজন বর্তমান সময়ে আশা করছেন এবং বর্তমান সময়ে তাদের অ্যাক্টিভিস্টদের কাছ থেকেও কিন্তু শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে। আবার শেখ হাসিনাও কিন্তু রীতিমতো বলেছেন যে দেশের জনগণ দেখুক কোন সময়কাল তাদের অনুকূলে ছিল বা তাদের জন্য ভালো ছিল। সুপ্রিয় দর্শক, এই যে বর্তমান পরিস্থিতি,
এই বর্তমান পরিস্থিতিতে যেভাবে আসলে সরকার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং বিভিন্নভাবে সরকার কিছুটা হলেও চ্যালেঞ্জ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং অলিখিত সমঝোতা হোক কিংবা অলিখিত কোনো শর্ত হোক, সেই শর্ত মেনে যেভাবে রাজনৈতিক বা গণতান্ত্রিক যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সায় দিচ্ছে অথবা তারা নীরব ভূমিকা পালন করছে, তাতে এই যে আওয়ামী লীগের লাভের পাল্লা, সেই লাভের পাল্লা কিন্তু যত দিন যাবে তত ভারী হবে। তবে এখানে আমি সবথেকে বেশি দোষ যাদের দেখতে পাচ্ছি তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ভুলের কারণে বর্তমান সময়ে নতুন এই সরকার ক্ষমতায় এসে নানাভাবে কিন্তু ভুক্তভোগী হচ্ছে এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তবে আমরা যারা সাধারণ জনগণ তারা আশাবাদী যে এই সরকার সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুন্দর সাবলীল গণতান্ত্রিক পরিবেশ উপহার দেবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা আছি তাদেরকে শান্তিপূর্ণভাবে মৌলিক চাহিদা পূরণ করে সুন্দরভাবে দেশে বসবাস করার একটি সুযোগ করে দিবে। এবং যে সুন্দর বাংলাদেশ আমরা চাই, যে শান্তির বাংলাদেশ আমরা চাই, যে অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য বর্তমানে বিএনপি সরকার কাজ করবে। তবে দেখার বিষয় এই চ্যালেঞ্জ থেকে যে ফায়দা বর্তমান সময়ে আওয়ামী লীগ নিচ্ছে, সেই ফায়দা কতটুকু নিতে পারে এবং তাদের রাজনীতির যে কামব্যাক, সেই রাজনীতির কামব্যাক কবে নাগাদ বাংলাদেশের মাটিতে হয়। এটা কি আদৌ গুপ্তভাবে হবে, নাকি বড় কোনো পরিসরে আমরা কোনো জাঁকজমক আয়োজনের মাধ্যমে কারো প্রত্যাবর্তন দেখতে পাবো, বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তন? সুপ্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। এই আলোচনার বিষয়ে আপনাদের যত মতামত রয়েছে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, খারাপ হোক ভালো হোক, আমার যত ভুল ত্রুটি হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকটি মতামত থেকে আমি শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।